নমস্কার, আপনি দেখছেন জিএস নিউজ টিভি বাংলা। আজ 9ই নভেম্বর রবিবার। আজকের সবচেয়ে বড় কয়েকটি তাজা খবর দেখে নেব এক নজরে। আজকের হেডলাইন্সগুলি। এসআইআর আবহে বসিরহাট স্টেশনের পোস্টার, রোহিঙ্গা অবৈধ অনুপ্রবেশকারীদের দেশ ছাড়ার হুমকি। বিজেপি কি আদেও তৃণমূলকে হারাতে চায়? প্রশ্ন তুলে অস্বস্তিতে অভিজিৎ। 2 লক্ষ লোক, 4,000 ভোটার, গুলশান কলোনিতে গিয়ে গোল গোল ঘুরলেন বিএলও। ব্রাত্য বসুর ঘোষণার দিনই কাটা, ফল প্রকাশের পরেই নিয়োগে স্থগিতাদেশ। চাকরি প্রার্থীদের এখন কি হবে? তথ্য তুলে ধরে মমতার মিথ্যাচার ফাঁস শুভেন্দুর। এসআইআর নিয়ে তৃণমূলের এত ভয় কেন? মুখ্যম জবাব দিলেন দিলীপ। দণ্ডাবাদ কাণ্ডে অভিযুক্ত বিডিও এলেন প্রকাশ্যে, ক্যামেরার মুখোমুখি হয়েই বললেন চরম কথা। একসঙ্গে 23,145 প্রাথমিক শিক্ষক বদলি, বড় পদক্ষেপ রাজ্যের। এসআইআর নিয়ে চরম মিথ্যাচার তৃণমূলের। সিএ বিতর্কের জন্য মুখ্যমন্ত্রীকেই দায়ী করলেন শুভেন্দু অধিকারী। জলপাইগুড়িতে আত্মঘাতী ব্যক্তির বাড়িতে জেলার তৃণমূল নেতৃত্ব। এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে টিএমসি, আর্থিক সহায়তায় বিশেষ কমিটি অভিষেকের। সীমান্তে আক্রান্ত বিএসএফ, গরু পাচারকারীদের হামলায় ত্রিপুরায় আহত 5 জওয়ান। বাংলাদেশে ফের সংখ্যালঘুদের ওপর হামলা, এবার গির্জা লক্ষ্য করে ছোড়া হলো ককটেল বোমা। বিহারে প্রথম দফায় ভোটের হার আরও কিছুটা বাড়ল, জানালো নির্বাচন কমিশন। বাড়ি বাড়ি নয়, যত্রতত্র ভোটার ফর্ম বিলি, কড়া পদক্ষেপ নিচ্ছে কমিশন। হাওড়ার বাঁকড়া বাদামতলায় কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ড, 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে দমকল আনল সেই অগ্নিকাণ্ড। খাবার তেলেই বিষ, দেশ জুড়ে বাড়ছে ওবেসিটি, কোন তেল খাওয়া নিরাপদ জানালেন চিকিৎসক। মুখ সামলে কথা বলুন, যে কোনো ইউনুসকে ওয়ার্নিং রাজনাথের। পরমাণু নাটকেরও পাল্টা, প্রতি 2 সেকেন্ডে একটি করে গাড়ি বিক্রি, ডেলিভারি দিতেই কালঘাম ছুটল ডিলারদের। মোদী পরবর্তী প্রধানমন্ত্রী কে? 4 নেতার কপাল খুলছে, কি বলছে জ্যোতিষ গণনা? আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটি লাইক দিয়ে পাশে থাকুন। আপনার একটি লাইক আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার দেখে নেব বিস্তারিত খবর। এসআইআর আবহেই বিতর্কিত পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ালো বসিরহাটে। রেল স্টেশনের প্ল্যাটফর্মে দেখা যায় পোস্টার, সেখানে লেখা অনুপ্রবেশকারীদের দেশ ছাড়ার হুমকি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শিয়ালদহ হাসনাবাদ শাখার বসিরহাট রেলওয়ে স্টেশনে এই ঘটনাটি ঘটেছে। বসিরহাট স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে শনিবার সকাল থেকেই দেখা যায় একাধিক পোস্টার সাঁটানো রয়েছে। সেই পোস্টারে লেখা রয়েছে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম অবিলম্বে ভারত ছাড়ো। আর এই পোস্টার চোখে আসতেই চাঞ্চল্য ছড়ায় রেল স্টেশন জুড়ে। পোস্টার প্রসঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণবঙ্গ প্রান্তের সেবা প্রমুখ ডক্টর সৌর্য ব্যানার্জির দাবি, ভারত মাতার পূজারীরাই এই পোস্টার দিতে পারে। তিনি আরো বলেন, যারা পোস্টার মেরেছে তারা তো ঠিকই বলেছে, যারা বাংলাদেশ থেকে লুকিয়ে এই দেশে এসেছে বসবাস করছে তাদেরকে তো দেশ ছাড়তেই হবে। কিছুদিন আগেই বসিরহাট সীমান্তে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ যাওয়ার সময় গ্রেপ্তার হন শতাধিক অনুপ্রবেশকারী। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করতে গিয়ে বলেন, কয়েকশো বাংলাদেশি ধরা পড়েছে, এটা শুধুমাত্র ট্রেলার। এরকম অসংখ্য বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা রয়েছে এ দেশে। তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সম্পাদক কৌশিক দত্তর দাবি, সনাতনী নয়, এসব শয়তানি মানসিকতা। গত কিছু নির্বাচনে যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন তারাই বলছেন এই সময় তৃণমূল কংগ্রেস পাশে আছে এবং এবার বিজেপিকে আমরা উপযুক্ত শিক্ষা দেব। প্রসঙ্গত, অন্যান্য জায়গার মতো বসিরহাটের সীমান্ত এলাকাতেও বিএসএফ জওয়ানেরা কড়া নজরদারি চালাচ্ছেন। শনিবার রাতেও একইভাবে নজরদারি চালাচ্ছিলেন। সেই সময় দেখা যায় একদল নারী পুরুষ শিশু সীমান্ত লাগোয়া এলাকায় ঘোরাঘুরি করছে। চাপ দিতেই জানা যায় অনেক আগেই তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে এসেছিলেন। দেশের বিভিন্ন জায়গা থেকে কাজকর্ম করছিলেন। এসআইআর আবহে তারা বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন।
বঙ্গ বিজেপির সদিচ্ছা নিয়ে দলেরই সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে রাজ্য বিজেপি নেতৃত্ব। এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি কার্যত দলের বিরুদ্ধেই তোপ দেগে প্রশ্ন তুলেছেন, বিজেপি আদৌ তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতে চায় কিনা। তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য বঙ্গ বিজেপি কোর কমিটি পর্যন্ত গড়িয়েছে। সূত্রের খবর, এই মন্তব্যের প্রেক্ষিতে তার কাছে ব্যাখ্যা চাইবেন দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বৃহস্পতিবারের ওই সাক্ষাৎকারে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাবি করেন, কেন্দ্রীয় সরকারের কার্যকলাপ দেখে তার মনে হয়েছে বাংলার বর্তমান পরিস্থিতি বদলানোর সদিচ্ছা কেন্দ্রে নেই। শুধু তাই নয়, হিন্দি বলয় থেকে নেতাদের এনে প্রচার চালানোর তীব্র বিরোধিতা করেন তিনি। 2026 বিধানসভা ভোটের আগে দলীয় সাংসদদের এমন মন্তব্য যে পদ্ম শিবিরকে বড়সড় অস্বস্তিতে ফেলেছে তা বলাই বাহুল্য। এই পরিস্থিতিতে তড়িঘড়ি বৈঠকে বসে বিজেপির কোর কমিটি। দলের কারো কারো মতে প্রাক্তন বিচারপতি তথা বর্তমান সাংসদ আবেগপ্রবণ মানুষ, আবেগের বশেই হয়তো নিজস্ব মতবাদ প্রকাশ করে ফেলেছেন। তবে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে তাকে জবাবদিহি করতে হবে কিনা তা এখনো জানা যায়নি। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, এসআইআর চালু হতেই নিউটাউন এবং গুলশান কলোনি ফাঁকা হয়ে যাচ্ছে। কিন্তু কেন, কিভাবে ফাঁকা হয়ে যাচ্ছে? সত্যি কি সেখানে বহিরাগতদের আনাগোনা ছিল, যারা বেআইনিভাবে এই এলাকাতে বসবাস করতেন দীর্ঘদিন ধরে? আসলে এসআইআর চালু হতেই গুলশান কলোনিতে গিয়ে কার্যত গোলক ধাঁধায় বিএলওরা। এত মানুষজনের মধ্যে ভোটার খুঁজতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাদের। বিপুল বহিরাগতের হদিশ মিলল সেখানে। দেখা যাচ্ছে আবাসিকদের প্রায় 85% বহিরাগত। কিন্তু এরা কারা? কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের অন্তর্গত গুলশান কলোনি, জনসংখ্যা 2 লক্ষ, যা একটি বিধানসভা কেন্দ্রের প্রায় সমানুপাতিক। ভোটার মেরে কেটে 20,000, অর্থাৎ কলোনির 90% মানুষ এই এলাকার ভোটার নন। পার্ট 304, বিএলও নাম ওয়াসিম আকরাম, সঙ্গে শুধুমাত্র শাসক দলের বিএলএ 2। তাকেই সঙ্গে নিয়ে এসআইআর এর পঞ্চম দিনে গুলশান কলোনিতে চলছে ইমিউনারেশন ফর্ম বিলের কাজ। কিন্তু কাকে বিলি করা হবে ফর্ম, কোথায় ভোটার? এখানে এক একটি পাড়া চিহ্নিত ইংরেজি অ্যালফাবেট দিয়ে। তার মধ্যে 304 পার্টে আছে এম, এন, এল এবং পি, এই 4টি পাড়া। এই বুথে মোট বাড়ি কম বেশি প্রায় 2000, প্রায় প্রতিটি বাড়িতেই 5 থেকে 6 তলার। প্রতি ফ্লোরে কমপক্ষে 5 থেকে 6টি করে ফ্ল্যাট। অথচ সম্মিলিতভাবে বুথের ভোটার সংখ্যা মাত্র 1600 কিছু বেশি। এক একটি বহুতলে বিএলও ঢুকছেন। অতি কষ্টে কোনো একটি ফ্লোরে, কোনো একটি ফ্ল্যাটে একজন করে ভোটারের নাম পাচ্ছেন নিজের তালিকায়। সেখানে ফর্ম হস্তান্তর করে তিনি বেরিয়ে চলে যাচ্ছেন পাশের বহুতলে। এ প্রসঙ্গে বিএলও ওয়াসিম আকরাম বলেন, 1 তলা থেকে 4 তলায় উঠলাম, শুধু একজনের নাম পেয়েছি, আর কেউ নেই। আর পুরো যা আছে, কেউ বলছে বিহার, কেউ বলছে রিপন স্ট্রিটের বাসিন্দা, অন্য জায়গা থেকে এসে সেখানে থাকছে, অথচ ভোটার কার্ড নেই। তৃণমূল কংগ্রেসের বিএলএ 2 মোহাম্মদ মিনাজ বলেন, এলাকায় তৃণমূল নেতা তথা বিএলএ দাবি করেছেন অনেকেই অন্য এলাকার ভোটার, তালিকায় ঠিকানা চেঞ্জ করেননি। স্কুল সার্ভিস কমিশন একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করলেও নিয়োগ প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ফল প্রকাশের দিনেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আটকে গেল এই নিয়োগ। অতিরিক্ত নাম্বার দেওয়াকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলার ফয়সলা না হওয়া পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে না, নির্দেশ দিয়েছে আদালত। এসএসসির নিয়োগ পরীক্ষায় 5 বছরের বেশি পড়ানোর অভিজ্ঞতার জন্য অতিরিক্ত 10 নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন। 1 বছরের অভিজ্ঞতার জন্য 2 নম্বর, সর্বোচ্চ 10 নম্বর বরাদ্দ করা এই সিদ্ধান্ত নিয়েই আপত্তি তোলেন চাকরি প্রার্থীরা। যাদের প্যানেল বাতিল হয়েছে তাদের অভিজ্ঞতার ভিত্তিতে কেন অতিরিক্ত নাম্বার দেওয়া হবে, এই প্রশ্ন তুলেই একাধিক আবেদনকারী হাইকোর্টের দ্বারস্থ হন। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পরীক্ষার ফল প্রকাশ হলেও নিয়োগের ভবিষ্যৎ নির্ভর করবে এই মামলার চূড়ান্ত রায়ের ওপর। আগামী 12ই নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে। ফল প্রকাশের পরেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন, মুখ্যমন্ত্রীর উপদেশ এবং সহযোগিতায় স্বচ্ছতার সঙ্গে অনুষ্ঠিত এই পরীক্ষার ফল প্রকাশ ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ বাস্তবায়নের পথে এক অনন্য অগ্রযাত্রা। চাকরি হারা শিক্ষকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, দুশ্চিন্তার কোনো কারণ নেই, রাজ্য সরকারের উপর ভরসা রাখুন। 2002 ভোটার লিস্টে নাম নেই স্ত্রীর, সেই আতঙ্ক থেকে আত্মঘাতী হয়েছেন স্বামী। মৃত নরেন্দ্রনাথ রায় কিছুদিন ধরেই আতঙ্কে ভুগছিলেন। এবার তার পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ সহ
অন্যান্য নেতৃত্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি কমিটি গঠন করেছেন। বলা হয়েছে মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন কমিটির সদস্যরা। সেই মতোই শনিবারই জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের জগন্নাথ কলোনিতে পৌঁছে যান তারা। মৃত নরেন্দ্রনাথ রায়ের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। কি হয়েছিল, কেন আতঙ্কে ভুগছিলেন, বিস্তারিত জানতে চান। এসআইআর আতঙ্কে রাজ্য জুড়ে মৃত্যুর ঘটনা ঘটে চলেছে। এখনো পর্যন্ত 15 জনের বেশি মানুষের মৃত্যুর খবর মিলেছে। তাদের মধ্যে কেউ অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে, কেউ বা আত্মহত্যা করেছেন। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক কমাতে বারবার অনুরোধ জানান। এসআইআর এর কাজ ঘিরে রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ইতিমধ্যে একের পর এক আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। প্রতিটি ঘটনাকে কেন্দ্র করে রয়েছে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ভয়। এমনটাই দাবি করা হচ্ছে। এই পরিস্থিতিতে এবার সরাসরি পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। এসআইআর আতঙ্কে প্রাণ হারানো পরিবারগুলির পাশে দাঁড়াতে বিশেষ কমিটি গঠন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কমিটির সদস্যরা রাজ্যের সব প্রান্তে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন এবং তাদের হাতে আর্থিক সাহায্য পৌঁছে দেবেন। শনিবার থেকেই এই বিশেষ উদ্যোগের কাজ শুরু হয়ে গিয়েছে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এদিন রাজ্যের 5টি পরিবারের কাছে পৌঁছান তৃণমূল নেতৃত্বরা। আগরপাড়ার প্রদীপ করের মৃত্যুর পর থেকেই তার পরিবারের পাশে দাঁড়ানোর দাবিতে সরব হয়েছিল স্থানীয় মানুষজন। বাড়ি থেকে তার দেহ উদ্ধারের পর সুইসাইড নোটে এসআইআর আতঙ্কের ইঙ্গিত মেলে। হুগলির ডানকুনি পুরসভার নজরুল পল্লীতে কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন হাসিনা বেগম। জানা গিয়েছে 2002 সালের ভোটার তালিকায় নিজের নাম খুঁজে না পেয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এছাড়াও উলুবেড়িয়ার খলিশানি এলাকার বাসিন্দা জাহির মাল, তিনিও এসআইআর এর আতঙ্কেই আত্মহত্যা করেছেন বলে জানা যাচ্ছে। ফের ইউনুসের বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘু দল। এবার গির্জা লক্ষ্য করে চলল বোমা হামলা। রাজধানী ঢাকার অদূরে কাকরাইলের নামী গির্জায় এই হামলার ঘটনা নিশ্চিত করেছে পুলিশ। তবে দুষ্কৃতীরা এখনো অধরা, তাদের খোঁজে তল্লাশি চলছে। জানা গিয়েছে, 2 বাইক আরোহী গির্জার দরজা লক্ষ্য করে বোমা ছোড়ে। ঘটনা শুক্রবার গভীর রাতের। কাকরাইলের সেন্ট মেরিজ ক্যাথিড্রালে হামলা চলে শুক্রবার রাত 11:15 নাগাদ। রাতে গির্জার স্টিলের দরজা লক্ষ্য করে ছোড়া হয় ককটেল বোমা। গির্জার ভেতর থেকে একটি হাত বোমা উদ্ধার করে পুলিশ। শনিবার রমনা বিভাগের উপ কমিশনার মাসুদ আলম সংবাদ মাধ্যমকে জানান, একটি মোটর সাইকেলে 2 জন এসে ককটেল বোমা দুটি ছুড়ে মারে। প্রাথমিকভাবে এই তথ্যই মিলেছে। কিন্তু কেন হঠাৎ গির্জার ওপর হামলা, এ বিষয়ে কোনো সূত্র খুঁজে পাচ্ছে না পুলিশ। এর আগে একাধিকবার বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনা ঘটেছে। দুর্গাপূজা এবং হিন্দুদের কোনো উৎসবের আগে বা পরে মন্দির প্রতিমা ভাঙচুরের ঘটনা বাংলাদেশে আকছাড়িক ঘটে থাকে। এবার সংখ্যালঘু সুরক্ষার যেন নগ্ন রূপ ফুটে উঠল এইভাবে। রাজ্যের সব জেলায় ভোটার তালিকা সংশোধনের জন্য এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। নিযুক্ত বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ইমিউনাইজেশন ফর্ম বিলি করছেন। তবে অভিযোগ উঠছে, রাজ্যের কয়েকটি অংশে কিছু বিএলও কমিশনের নিয়ম অমান্য করে নিজেদের খেয়াল খুশিমতো বিভিন্ন জায়গা থেকে ফর্ম বিতরণ করছেন। স্থানীয় রাজনৈতিক নেতার বাড়ি কিংবা দলীয় কার্যালয়। এই অনিয়ম নিয়ে সরব হয়েছেন রাজ্যের প্রধান বিরোধী দলের সদস্যরা। মুর্শিদাবাদ, মালদা এবং নদিয়া সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে নির্বাচন কমিশনের দপ্তরে এমন অভিযোগ প্রায়শই জমা পড়ছে। প্রধান বিরোধী দল বিজেপি থেকে শুরু করে বাম এবং কংগ্রেসও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি নির্বাচন কমিশনে গিয়ে এসআইআর প্রক্রিয়া একাধিক অনিয়মের অভিযোগ জানিয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে এবার বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, যে সমস্ত বুথ লেভেলের অফিসার কমিশনের নির্দেশ অমান্য করে বাড়ি বাড়ি না গিয়ে অন্য জায়গা থেকে ফর্ম বিলি করছেন, তাদের শোকজ নোটিশ দেওয়া হবে। বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের মুখ সামলে কথা বলার পরামর্শ দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চায় না নয়াদিল্লি। নিজেদের চিরন্তনী রীতি মেনে ভারত সব প্রতিবেশী দেশের সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখতে চায়, কিন্তু ভারত যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে ভয় করে না, হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একটি সাক্ষাৎকারে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এদিন বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চাই না, কিন্তু ইউনুস যা বলছেন তা নিয়ে সতর্ক থাকা উচিত। আসলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এমন সময় এই মন্তব্য করেছেন যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা একাধিক উল্টোপাল্টা মন্তব্য করছেন। গত মার্চে চীন সফরে গিয়ে ইউনুস দাবি করেছিলেন যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি স্থলবেষ্টিত, সমুদ্র নেই, বরং বাংলাদেশে একমাত্র সমুদ্রের গার্ডিয়ান, যে মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। এছাড়াও ইউনুসের আমলে বাংলাদেশের একটি অংশে ভারত বিরোধী বীজ রোপণ করা হয়েছে। যে ভারতের কারণে বাংলাদেশের জন্ম হয়েছিল, সেই দেশকেই নিয়ে নানান রকম উল্টোপাল্টা মন্তব্য করছেন ইউনুস। বাংলাদেশ নিয়ে রাজনাথ এদিন মন্তব্য করলেন, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এরই মধ্যে পরমাণু বোমা পরীক্ষা নিয়েও স্পষ্ট বার্তা দিয়েছেন রাজনাথ।
পাকিস্তান আমেরিকা পরমাণু বোমা পরীক্ষা নিয়ে যে জল্পনা শুরু হয়েছে তা নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। ওই সাক্ষাৎকারে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ভারত কি করবে সেটা ভবিষ্যৎই বলবে। আমেরিকা বা পাকিস্তান কি করছে সেটার চাপে পড়ে ওরা যা করার সিদ্ধান্ত নেই। উৎসবের মরশুমে অটোমোটিভ সেক্টরে টাকার বৃষ্টি। দুর্গাপুজো, দীপাবলি, ছট পুজো যে দীর্ঘ উৎসবের মরশুম চলল, তাতে রেকর্ড বিক্রি হলো গাড়ির। নবরাত্রি থেকে শুরু করে দীপাবলি পর্যন্ত এতটাই গাড়ি বিক্রি হয়েছে যে রেকর্ড বলছে প্রতি 2 সেকেন্ডে একটি করে গাড়ি বিক্রি হয়েছে। বিক্রি এতটাই বেড়েছে যে ডিলারদের সঙ্গে গাড়ি, বাইক ডেলিভারি দিতে হিমশিম খেতে হচ্ছে। গাড়ি সেগমেন্টে প্রায় ৭৬,৭০০ থেকে ৮৪,৮০০ কোটি টাকার টার্নওভার হয়েছে। দুচাকার গাড়িতে ৩৫,৬০০ থেকে ৪০,৫০০ কোটির টার্নওভার হয়েছে। বিক্রি হওয়া প্রতিটি গাড়ির মূল্য 10 থেকে 11 লক্ষ টাকা। বাইকের দাম 90,000 থেকে 1 লক্ষ টাকা। আবার শহরাঞ্চলের তুলনায় গ্রামীণ এলাকায় গাড়ির বিক্রি 3 গুণ বেড়েছে। বাইকের বিক্রি 2 গুণ বৃদ্ধি পেয়েছে। গাড়ি এসইউভির বিক্রি 40%-এরও বেশি বেড়েছে গ্রামাঞ্চলে। 24-25 অর্থবর্ষে এই বিক্রি ছিল 38%। আবার গ্রামাঞ্চলে ছোট গাড়ির বিক্রিও বেড়েছে। সবথেকে বেশি বিক্রি হয়েছে মারুতি সুজুকি। গত বছর যেখানে 41% বিক্রি হয়েছিল, চলতি বছরের অক্টোবর মাসেই 43% বৃদ্ধি পেয়েছে। ভারতের রাজনীতিতে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, নরেন্দ্র মোদীর পর দেশের হাল কে ধরবেন? রাজনৈতিক বিশ্লেষকেরা যখন নিজেদের মতো করে জল্পনা করছেন, ঠিক তখনই জ্যোতিষশাস্ত্রের দুনিয়াও কিন্তু এই রহস্যের কিনারা করতে ময়দানে নেমে পড়েছে। গ্রহ নক্ষত্রের অবস্থান এবং জন্মছকের খেলার ভিত্তিতে 4 জন শক্তিশালী নেতার নাম উঠে আসছে। ভারতীয় রাজনীতিতে জ্যোতিষশাস্ত্রের প্রভাব কিছু নতুন নয়। প্রাচীনকাল থেকেই রাজা মহারাজারা এর গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য অনেক সময় জ্যোতিষের ওপর নির্ভর করতেন। তবে এবারের এই তালিকায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নাম রয়েছে সবার উপরে। তার জন্মছকে শনি এবং গুরুর শক্তিশালী অবস্থান তাকে নেতৃত্বের জন্য প্রবল দাবিদার করে তুলছে। যোগীর কট্টর ভাবমূর্তি এবং হিন্দুত্বের রাজনীতি নিয়ে বিজেপি কর্মীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় তিনি। দ্বিতীয় নামটি হচ্ছে নীতিন গডকরি, প্রবীণ নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী। তিনিও এই দৌড়ে পিছিয়ে নেই। তার জন্মকুণ্ডলিতে সূর্য ও মঙ্গলের শুভ অবস্থান বিরাজ করছে। তৃতীয় দাবিদার অমিত শাহ, বিজেপির চাণক্য বলা হয় তাকে। তার কৌশল ও সাংগঠনিক দক্ষতা দলকে বহু গুরুত্বপূর্ণ জয় এনে দিচ্ছে। জ্যোতিষ বিশেষজ্ঞরা জানাচ্ছেন তার জন্মছকে রাহু এবং চন্দ্রের অবস্থান তাকে ক্ষমতার কাছাকাছি রাখছে। চতুর্থ দাবিদার জ্যোতিষের নতুন সংযোজন। খসড়া প্রতিবেদনে 3 জন নেতার নাম উল্লেখ করা হলেও এই দৌড়ে আরও একজন নেতার নাম সম্প্রতি আলোচনায় উঠে এসেছে। যদিও তার নির্দিষ্ট নাম উল্লেখ করা হয়নি, জ্যোতিষীরা বলছেন যে তার ভাগ্যরেখা এখন ক্ষমতা দখলের দিকে ইঙ্গিত করছে। এই চতুর্থ নামটি কে হতে পারে তা নিয়ে এখন জল্পনা। এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। আমাদের খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফিরে আসবো আগামী গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ধন্যবাদ।